গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা সোনার পিদিম। জনাই ছিল বারিক ফ্যামিলির পুরাতন ভৃত্য, লম্বা চওড়া কুচকুচে কালো এক মানুষ, যৌবনে তেমনি তেজি, সাহসী আর চঞ্চল প্রকৃতিরও। বাড়িতে ডাকাত পড়লে তার এইসব গুণের পরিচয় পাওয়া যেত। এখন তার বয়স হয়েছে, তাই এমন অবস্থা। জনাই কিছুদিন থেকে কেমন শান্ত আর উদাস হয়ে উঠেছিল, ঝিম ধরে বসে থাকত। পুরাতন ভৃত্য বলে তাকে দিয়ে খাটাখাটনির কাজ আর বিশেষ করানো হতো না বটে, কিন্তু ছোটখাটো গুরুত্বপূর্ণ কাজ, যেমন নবমা যাবেন পিত্রালয়ে, তাকে স্টেশন অবধি এসকর্ট করা, কিংবা বুড়োবাবুর দোতলা থেকে নেমে রোয়াকে বসার ইচ্ছে হয়েছে, তাকে ধরে নামিয়ে আনা, এসবের দায়িত্ব দেওয়া হতো। জনাই আগের মতো প্রচণ্ড ধরনের খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছিল, তার পাঁজরার হাড় উকি দিচ্ছিল, রাতে নাকি ঘুমও বিশেষ হচ্ছিল না। জনাই নিজেই বলতো সে কথা, কিন্তু জিজ্ঞেস করলে একটু হেসে বলতো, ও কিছু না। পুরাতন ভৃত্য, সুতরাং তাকে জোর করে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু তাকে শুইয়ে বিস্তর টেপাটেপি ও স্টেথিস্কোপ প্রয়োগ করে শেষে অনেক জেরা চালিয়েও কিছু আঁচ করতে পারলেন না। অগত্যা খিদে ও ঘুমের টনিক লিখে দিলেন। জনাই ওষুধগুলো ঠিকমতো খাচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে হলো, কিন্তু জনাইয়ের উন্নতি দেখা গেল না। তখন বাড়ির কর্তা বুড়োবাবু মনমথনাথ বারিক একদিন তাকে ডেকে বললেন, আসল কথাটা বল দিকি জনাই, তোর হয়েছেটা কি? জনাই একটু হেসে বলল, কিছুই তো হয়নি বুড়োবাবু। হয়নি তেমন মরা হয়ে থাকিস কেন? আগে সেটাই তো বুঝতে পারছি নে। বুড়োবাবু গম্ভীর মুখে চাপা গলায় বলেন, আবার বিয়ে করবি? তাহলে বল, পাত্রীর খোঁজ করি। জনাই তার চেয়েও গম্ভীর হয়ে এবং জিভ কেটে বলে, ছি ছি, সে কি কথা বুড়োবাবু, আমার কি আর বিয়ের বয়স আছে? জনের বয়স প্রায় 50-52, কিন্তু চুলে পাক ধরেনি। কিছুদিন থেকে দাড়ি রাখতে শুরু করেছে, দাড়িও কুচকুচে কালো। প্রথম যৌবনেই তার বিয়ে দেয়া হয়েছিল বারিক বাড়ির এক যুবতী চাকরানির সঙ্গে। মেয়েটি সন্তান প্রসবের সময় মারা যায়। তারপর বুড়োবাবু তার আবার বিয়ের চেষ্টা করেছিলেন, জনাইকে রাজি করাতে পারেননি। জনাইয়ের একথা শুনে তিনি বিরক্ত হয়ে বললেন, তাহলে বলবো জনাই, তুই ঢং করছিস খামোখা। জনাই মুখ নামিয়ে বলল, আমি কি করছি, করাচ্ছে আমাকে দিয়ে। মনমথ অবাক হয়ে বললেন, করাচ্ছে মানে? কে করাচ্ছে? জনাই দুটো চোখের তারা ওপরের দিকে একবার ঠেলে তুলে তক্ষুনি নামিয়ে এনে বলল, সে সে মন্মথনাথ এবার হেসে ফেললেন। সে মানে ভগবান? জনাই দৃষ্টিশূন্য চোখে তাকিয়ে বলল, কে জানে, সারাক্ষণ আমাকে বলছে সাধু হয়ে যা জনাই। বুড়োবাবু আরো উচ্চ হাস্য করে বললেন, তোর মাথা, ওরে মুখ্যু, সাধু হওয়া কি সহজ কথা? বলে একটা দোহা গোছের হিন্দি প্রবচন আওড়ালেন, জটা লোটা কম্বল ইয়ে হ্যায় সাধু কা সম্বল, পেড় গঙ্গা ধুনি, ব্যাস হো যাও মহামুনি। বুড়োবাবু বললেন, বুঝলি কথাটা? সাধু হতে হলে মাথায় চাই জটা, হাতে চাই একটা লোটা, আর কাঁধে চাই একটা কম্বল। পেড় গঙ্গা ধুনি চাই একটা গাছ, যে সে গাছ নয়, কাছে গঙ্গা থাকা চাই। তারপরে চাই গিয়ে ধুনি, ধুনি জেলে বসে ধ্যান করতে হবে, পারবি? জনাই স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে বলল, আগে পারব। বুড়োবাবু রেগে গেলেন, পারবি? কিন্তু জটা চিতপুর থেকে কিনে আনবি বুঝি? জনাই নিজের চুলের ভেতর আঙুল ঢুকিয়ে বলল, দেখুন বুড়োবাবু, আমার জটা গজাচ্ছে। বুড়োবাবুর নজর কম, হাত বাড়িয়ে জনায়ের চুলের ভেতর সত্যি সত্যি কোড়ে আঙুলের মতো একটুখানি জটা টের পেয়ে চমকে উঠলেন।
তারপর গুম হয়ে বললেন, তোর যা ইচ্ছে। এর কিছুদিন পরে একদিন সন্ধ্যাবেলা বাড়িতে চাপা উত্তেজনা এবং সাড়া পড়ে গেল। বুড়োবাবু নিজে থেকে চলাফেরা করতে পারেন না। টের পেয়ে চড়া গলায় ডাকাডাকি করে জানতে চাইলেন কি হয়েছে। কতক্ষণ পরে এক নাতনি পুঁচকি এসে বলল, ঠাকুরদা, ও ঠাকুরদা, দেখবেন, আসুন, জনাইদা কি করছে। মন্মথনাথ আঁতকে উঠে বললেন, কি করছে রে? উঠোনে বসে মাথা নাড়ছে খালি, আর কি সব বলছে। মা বলল জনাইদাকে ভূতে ধরেছে, তাই ওঝা ডাকতে গেল ছোট কাকু। মন্মথনাথ ব্যস্তভাবে বললেন, পুচকি, আমায় ধর দেখি, আমি নিচে যাব। পুচকি ঠাকুরদাকে অনেক কষ্টে ধরে নিচে নামিয়ে আনল। বারান্দার মাথায় একটা 100 পাওয়ারের বাল্ব জ্বালানো হয়েছে ইতিমধ্যে। একে একে পাড়া পড়শিরাও এসে জুটেছে। ভিড় করে দাঁড়িয়ে আছে সবাই। উঠোনের মধ্যিখানে বসে জনাই অনবরত মাথাটা দোলাচ্ছে আর কি যেন বলছে। বুড়ো কর্তাকে দেখে ভিড় দুপাশে সরে দাঁড়াল। কে একটা চেয়ার এনে দিল। বুড়োবাবু চেয়ারে বসে কিছুক্ষণ কান পেতে জনাইয়ের কথা বোঝবার চেষ্টা করলেন। জনাইয়ের মুখটা মাঝে মাঝে উঁচু হয়ে যাচ্ছে এবং চোখের ঢেলা বেরিয়ে বিকট হয়ে যেন বুড়োবাবুকেই ভয় দেখানোর তাল করছে। একটু ভয় যে বুড়োবাবুর হচ্ছে না তা নয়, কারণ এই মুহূর্তে আর ওই মাথা নাড়ার চোখ উল্টানো লোকটাকে তার চিরচেনা পুরাতন ভৃত্য বলে মনে হচ্ছে না। ধন্দ লাগছিল বুড়োবাবুর। কেউ যেন কবে থেকে জনাইয়ের মধ্যে ওঁত পেতে বসেছিল, হঠাৎ ঠেলে বেরিয়ে পড়েছে এবং সে যেন বা মারাত্মক এক অতিপ্রাকৃত শক্তি। ক্রমশ বুড়োবাবুর ভয়টা বাড়তে থাকল। জনাইয়ের মুখ দিয়ে যে কথাগুলো জড়িয়ে জড়িয়ে বেরুচ্ছে সেগুলো দুর্বোধ্য ঠেকল বুড়োবাবুর। শুধু একটা কথা যেন আঁচ করলেন, কালীপাট। সব থাকতে কালীপাটের কথা কেন বলল বুঝতে পারছিলেন না মন্মথনাথ। ইশারায় মেজ ছেলে শিবনাথকে ডাকলেন। তারপর চাপা গলায় বললেন, শিবু, কালীপাট বলল, শুনলি? শিবনাথ প্রাইমারি টিচার, আবার বউয়ের নামে মডিফাইড রেশনিংয়ের ডিলার। হাস্কিং মেশিন ও জাঁতাকলও আছে। সে ব্যস্ত মানুষ। ব্যাপারটা তার কাছে বিরক্তিকর। বলল, ভূতের ভর উঠলে অমন কত কি বলে, ছেড়ে দিন না, গ্যাদা এসে ভূত ভাগিয়ে দেবে মারের চোটে। বুড়োবাবুর মনে খটকা লেগে রইল। ততক্ষণে জনাইয়ের মাথা নাড়া থেমেছে। সামনে ঝুঁকে মাথা লুটিয়ে প্রণামের ভঙ্গিতে বসে আছে, কিন্তু পা দুটো আসন করে গুটোনো রয়েছে। তার পিঠটা একটু একটু কাঁপছে। সেই সময় গেঁদা বাউরি হাত ছেড়ে বাড়ি ঢুকল। বম কালী 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 করালি বম। শিব আর কালী দুই দেবদেবী গেঁদা বাউরির সহায়। বেঁটে হাড় জিরজিরে গড়নের লোক, বয়স জনাইয়ের কাছাকাছি। তার মাথায় জটা না গজালেও রুক্ষ বড় বড় এক মাথা চুলের অভাব নেই। সে বেশ সেজে গুজে এসেছে। পরনে লাল এক টুকরো কাপড়, গলায় রীতিমতো রুদ্রাক্ষের মালা, দু কানে তামার রিং, হাতে অষ্টধাতুর বালা, কপালে দগদগে লাল সিঁদুরের ছোপ, কাঁধে তেল চিটচিটে ছোট্ট একটা থলে ঝুলছে, আর হাতে অষ্টাবক্র একটি ছড়ি। জনাইয়ের মাথার কাছে দাঁড়িয়ে সে ফের এক হাঁক মারল। তারপর মুচকি হেসে ছড়িটি তুলে জনাইয়ের পিঠে ঠেকিয়ে বলল, এ আবাগির পুত, এ গুখেকুর বেটা, উঠে বস দেখিনি, দুটি কথাবার্তা কই, দেখি তুই কে, ওট ওট। আশ্চর্য, জনাই শটান মাথা তুলে বসে লাল চোখে তাকালো তার দিকে। তারপর দাঁত কড়মড় করতে থাকল। উঠোনের ভিড় সেই মূর্তি দেখে কাঠ হয়ে গেল। শুধু প্রাইমারি শিক্ষক শিবু চাপা গলায় বলল, ঢং। গেদা জনাইকে তাচ্ছিল্য করে বলল, হুম, ওতে গেদা ভড়কাবে না বাচ্চা দন, আরও কিছু অস্ত্র থাকে তো শান দাও। জনাই ভয়ঙ্কর মূর্তি হয়ে জড়ানো গলায় বলল, যা যা। গেদার তরপানি শুরু হল। সে তবে রে বলে থলে থেকে একটা ধূপচি বের করল। ধূপচিটে প্রকাণ্ড একটা নারকেল ছোবড়ার গুটি রেখে বলল, বাবুমশাইরা দেশলাই দিন। শিবু তাকে দেশলাই দিল।
সবাই অবাক চোখে গ্যাদার আয়োজন দেখতে লাগল। জনাই তেমনি লাল চোখে তাকিয়ে দাঁত কড়মড় করছে। একটু তফাতে বসে গাদা ওঝা ধূপচিতে ছোবড়াটা জেলে ফুঁ দিয়ে ধরিয়ে নিল। তারপর কাগজের পুরিয়া থেকে লঙ্কা গুঁড়ো বের করে অট্ট হাসি হেসে বলল, এই তোর মরণ বান, এখনো বলছি, যক্ষ রক্ষ ভূতপ্রেত যেই হোস, শিগগির চলে যা। জনায়ের কোনো ভাবান্তর দেখা গেল না। তখন গ্যাদা ধূপচির আগুনে লঙ্কার গুঁড়ো ছড়াল। ধোঁয়া উঠতে লাগল। সে ধূপচিটা এগিয়ে নিয়ে গেল জনায়ের নাকের কাছে। জনাই অমনি মুখ ঘুরিয়ে গোঁ গোঁ করে বলল, জ্বালাতন করো না, পেলয় কাণ্ড হবে। গ্যাদা আবার অট্ট হাসি হাসল। পেলয় কাণ্ড হবে বলেছিস ভালো। কে তুই বল দিকিনি এবার? জনাই বিকৃত স্বরে বলল, বলবো না, যা। গ্যাদা ধূপচিতে লঙ্কা গুঁড়ো ফের ছড়িয়ে ওর মুখের কাছে নিয়ে গেল এবং বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগল। ঝাঁঝালো ধোয়ার প্রকোপে ভিড়ের অনেকেই খক খক করে কাশতে লাগল। অনেকে নাকে মুখে হাত চাপা দিল। জনাই কাশতে কাশতে বলল, বলছি বলছি। বল। আমি কালীপাটের সাধু বাবা, বলে জনাই খক খক করে কাশতে লাগল। ভিড় চমকে উঠল। গ্যাদাও একটু চমকাল, কিন্তু সেটা গোপন রাখতে গর্জন করে বলল, মিথ্যে। জনাই পাল্টা গর্জন করল, সত্যি, আমি কালীপাটের সাধু বাবা। গ্যাদা ধূপচি আর ছড়ি বাগিয়ে বলল, পেমান, পেমান দে। পেমান আছে নাল দিঘির ঈশান কোণে। কি পেমান? পেমান আছে অশ্বত্থ তলায়, দেখ গে যা। ইতিমধ্যে লোক সংখ্যা বেড়ে গেছে। উঠোনে তিল ধারণের জায়গা নেই। ওপরের বারান্দা থেকে বুড়ো কর্তার বড় ছেলে সুমথনাথ ভূত ছাড়ানো দেখছিল। সে নেমে এলো এতক্ষণে। তারপর বেজো শিবনাথকে বলল, এই যে হাট বসে গেল বাড়ির ভেতর, শিবু, চুপচাপ কি দেখছিস? শিবু বলল, বললেই তো সবাই রাগ করবে, বরং তুমি দেখো। সুমথনাথ রাশভারী বদরাগী মানুষ, তাকে সবাই ভয় খাতির দুইই করে। হঠাৎ গলা চড়িয়ে বলল, কি হচ্ছে কি সব? এটা বাড়ি না খেলার ময়দান? রুনু, ওদের বলতো চলে যেতে। ছোট রুনু মস্তান টাইপ ছেলে, দুবার হায়ার সেকেন্ডারিতে ফেল করে এখন মোটরসাইকেল হাঁকিয়ে বেড়ায়। তার অনেক বন্ধু। সে ভিড় হটাতে শুরু করল। তার বন্ধুরাও নেমে পড়ল। 1 মিনিটের মধ্যে উঠোন প্রায় ফাঁকা। শুধু বাড়ির বৌঝি আর রুনুর জনাতিনেক বন্ধু রয়ে গেল। সদর দরজা বন্ধ করে দেয়া হল। বুড়ো কর্তা কান খাড়া করে গ্যাদা ও জনায়ের কথাবার্তা শুনছিলেন। তার ঘোলাটে চোখ ঠেলে বেরিয়ে পড়ছিল। অশ্বত্থতলায় প্রমাণের ব্যাপারে গ্যাদাও চার্জ করে চলেছে অনবরত। কিন্তু জনাই তখন থেকে শুধু ওই একরা, গিয়ে দেখ গে যা। গ্যাদার লঙ্কা গুঁড়োর পরিমাণ অতি সামান্য। আগের দিন এক জায়গায় ভূতে ধরা মেয়ের পেছনে 50 গ্রাম গুঁড়ো লঙ্কার 3 ভাগই খরচ করা হয়েছিল। সমস্যা হচ্ছে, মেয়েরা লঙ্কার ঝাঁজ সইতে অভ্যস্ত। লঙ্কার ফোড়নের ঝাঁজ 12 মাস 30 দিনই নাকে লাগছে। তাই তাদের ভূতের মোক্ষম ওষুধ হল পিটুনি। পুরুষ মানুষদের জব্দ করতে 1 চিলতে লঙ্কা গুঁড়োই যথেষ্ট। সেই ভেবে গ্যাদা বেশি করে নিয়ে আসেনি। জনাইকে যে ধরেছে সে বড় ধূর্ত। লঙ্কার স্টক ফুরিয়ে গেছে। জনাইয়ের বারবার ওই হেঁয়ালির দরুন খাপ্পা হয়ে গ্যাদা ওঝা ঝাঁকল, বাড়িতে গুঁড়ো লঙ্কা থাকলে একটুখানি দিন দিকিনি মশাই, এ বেটা বড়ই ধূর্তমি করছে যে। বুড়োবাবু এতক্ষণে মুখ খুললেন। গ্যাদা, ওকে ভালো করে জিজ্ঞেস করো তো, ও কে? গ্যাদা জনাইয়ের দিকে চোখ পাকিয়ে বলল, এই বুড়ো কর্তা শুধুচ্ছেন, আরেকবার বল দিকিনি কে তুই? ঠিক ঠিক বলবি, নইলে লঙ্কা গুঁড়োর অর্ডার দিয়েছি, শুনলি তো? জনাই পরিষ্কার বলল, আমি কালীপাটের সাধু বাবা। বুড়োবাবু গলার ভেতর বললেন, ওকে জিজ্ঞেস করো তো গ্যাদা, ও যদি সত্যি কালীপাটের সাধু বাবা হয়, ও কালীপাট ছেড়ে চলে গিয়েছিল কেন?
গেদা ওঝা কথাটা রিপিট করল। জনাই দুলতে দুলতে বলল, আমি কোথাও যাইনি। বুড়োবাবু ঘুরে 3 ছেলের দিকে তাকালেন। মেজ এবং 9 ছেলে কলকাতায় থাকে। ছোট রুনু অবশ্য কালীপাটের সাধু বাবার কথা জানেও না, তার তখনও জন্ম হয়নি। সুমথ এবং শিবুর মুখ গম্ভীর। গেদা হাহা করে হেসে বলল, যাসনি তবে ছিলিস কোথায়? জনাই আবার মাথা দোলাতে শুরু করল। দোলাতে দোলাতে বলল, আমি কালীপাটে ছিলাম, কালীপাটে ছিলাম। আমাকে রাত দুপুরে মন্দিরের ভেতর। বুড়ো কর্তা দ্রুত গেদার হাতের ছড়িটা কেড়ে নিয়ে জনায়ের মাথায় মারলেন। সুমথ না ধরে ফেললে আরও কয়েক ঘা মারতেন। সুমথের শরীরে শক্তি আছে। ছড়িটা গেদাকে ফিরিয়ে দিয়ে জনায়ের চুল দুহাতে খামচে ধরল। তারপর ওকে হ্যাঁচকা টানে ওঠাবার চেষ্টা করল। তখন বুড়ো কর্তা সংযত হয়ে বললেন, ছেড়ে দে সুমো। সুমথ রাগী মুখ করে সরে গেল। জনাই পড়ে গিয়েছিল, একটু নড়াচড়া নেই আর। বুড়ো কর্তা বললেন, গাদা বাড়ি যাও। শিবু, গাদাকে সিধে পত্র দে, 2 টাকাও দিস। জনাই উঠোনে পড়ে রইল। বুড়ো কর্তা আবার দোতলায় গেলেন নাতনির কাঁধে হাত রেখে। নিচের তলায় কিছুতেই থাকতে চান না, দম আটকে যায় নাকি। এদিন অনেক রাত অবধি জানলার পাশে বসে অন্ধকারে তাকিয়ে রইলেন লাল দিঘির দিকে। দিঘির পাড়ে কালীপাট, জঙ্গলের ভেতর জরাজীর্ণ এক মন্দির। বহু কাল থেকে সেখানে পুজো আচ্চা বন্ধ। অবয়বহীন পাথর প্রতিমাকে পাশের গ্রামের চৌধুরীবাবু নিয়ে গিয়ে নতুন মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। সেও 20 বছর আগের কথা। গত বছর বর্ষায় এক সাধু বাবা হঠাৎ পোড়ো কালীপাটে ডেরা পেতেছিলেন। ভক্ত জুটতে শুরু করেছিল। হঠাৎ একদিন সাধু বাবাকে মন্দিরের ভেতরে মরে পড়ে থাকতে দেখা গিয়েছিল। জনাই সেই কথাটাই তো বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কেন রাগ হল এবং মেরে বসলেন ওকে, বুড়োবাবু বুঝতে পারছিলেন না। এই জন্যেই বলে রাগ চণ্ডাল। গেদা বাউড়ি কি বুঝল কে জানে। আর ওই কথাটারই বা মানে কি? লাল দিঘির ঈশান কোণে অশ্বত্থ গাছের তলায় প্রমাণ আছে। কিসের প্রমাণ বলতে চাইছিল জানাই? প্রথমে অতটা কান করেননি মন্মথনাথ। এখন অনেক রাতে কথাটা তাকে পেয়ে বসেছে। কিন্তু তার চেয়ে বড় কথা, সত্যি কি জনায়ের আত্মাতে সাধু বাবার আত্মা ভর করেছিল? মন্মথনাথ এ রাতে ঘুমোতে পারলেন না। সকালে জনায়ের খোঁজ নিলেন বুড়োবাবু। জনাই আস্তে আস্তে এসে ঘরের মেঝেতে আগের মতো বসল, মুখটা গম্ভীর। বুড়োবাবু একটু হেসে চোখ নাচিয়ে বললেন, কিরে সাধু বাবা, কাল হঠাৎ কি হয়েছিল? জনাই বলল, আগে কিছু বুঝতে পারছি নে, শরীরটা বড্ড ব্যথা করছে খালি। মাথায় ব্যথা ট্যাথা নেই তো? জনাই একটু হাসল, মাথায় হাত বুলিয়ে বলল, ঝিমঝিম করছে। বুড়োবাবু একটু ইতস্তত করে বললেন, কাল সন্ধেবেলা তোর ভর উঠেছিল জানিস? জনাই ঘাড় নাড়ল। জানিস? জনাই মুখ নামিয়ে বলল, বৌমারা বললেন সব কথা, আমি তো বুঝতেই পারছি না কেন ওসব কথা বললাম। বুড়োবাবু আসতে বললেন, লাল দিঘির ঈশান কোণে অশ্বত্থতলার কথা বলছিলি? জনাই তাকালো নিষ্পলক চোখে। আর মন্দিরের ভেতর সাধু বাবা বলেই থেমে গেলি বলে বুড়ো কর্তার বিবেকে বাঁধল। সংশোধন করে বললেন, আমি তোকে বলতে দিইনি যা বলতে যাচ্ছিলি। জনাই তেমনি তাকিয়ে রইল দৃষ্টিশূন্য চোখে। বুড়োবাবু কেশে গলা ঝেড়ে বললেন, সাধু বাবা যখন মারা যায় তখন কি তুই পাশে ছিলি? জনাই মাথা নেড়ে গলার ভেতর বলল, না। তখন অনেক রাত, বৃষ্টি পড়ছিল, মেঘ ডাকছিল। সাধু বাবার কাছে শাস্ত্র কথা শুনতে শুনতে আটকে পড়েছিলাম।
হঠাৎ সাধু বাবা পেট চেপে ধরে ধড়ফড় করতে লাগল। তখন তুই কোথায়? জনাই বলল, ছাতিয়ার লণ্ঠন নিয়ে আপনাকে আনতে গেলাম। সে তো অনেক পরে, তখন সাধু বাবা মারা পড়েছে। জনাই বলল, পুরনো কথা বলে লাভ কি বুড়োবাবু? ছেড়ে দিন। তুই তো কাল সবার সামনে পুরনো কথা তুললি জনাই। বিশ্বাস করুন, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমার গা ছুঁয়ে বল। জনাই দুহাতে বুড়োবাবুর পা ছুঁয়ে বলল, বিশ্বাস করুন। মন্মথনাথ নিশ্চিত হয়ে বললেন, বস, কথা আছে। জনাই একটু চঞ্চল হয়ে বলল, এক জায়গায় বসে থাকতে আমার ভালো লাগছে না বুড়োবাবু, খালি বাইরের দিকে মন টানছে। আমাকে আর আটকে রাখবেন না। বুড়ো কর্তা হাসতে হাসতে বললেন, তোর সাধু হওয়া আটকাতে আমি পারব না জনাই। তার উপর কালীপাটের সাধু বাবা যখন তোকে পেয়ে বসেছে, তখন আর তোর উদ্ধার নেই। ঠিক আছে, যা, তোর ইচ্ছে। জনাই বেরিয়ে গেল। গাঁদাবাউড়ির বউ নেত্যবালা লাল দিঘির পাড়ে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল। পূর্ব পাড়ে কালীপাট, সেই পুরনো ভাঙাচোরা মন্দির। সাধু বাবার কুঁড়ে ঘর, মাটির দেয়াল খাড়া হয়ে আছে, কিন্তু খড়ের চাল বাসশুদ্ধ গরিব গুরবু কাঠকুর্নিরা উপড়ে নিয়ে গেছে খানিকটা করে। নেত্যবালা দেখল সেখানে কেউ বসে আছে। জ্যৈষ্ঠী মাস, কাঠ ফাটা রোদ্দুর। এখানে ঘন ছায়ায় শিরশির করে বাতাস বইছে। ঝিঝি পোকা ডাকছে, পাখি ডাকছে, নিঝুম নিরিবিলি জায়গা। মন্দিরের পেছনে নিচের দিকটায় শ্মশান। দিন দুপুরেও গা ছমছম করে এখানে এসে। সাধু বাবার ন্যাড়া চালা ঘরের মেঝে আসন পিড়ি হয়ে কে বসে আছে দেখে নেত্যবালা এক পা করে ঝোপঝাড়ের ভেতর সেদিকে এগিয়ে গেল। তারপর অবাক হয়ে দেখল, বারিক বাড়ির সেই জনাই চোখ বুজে বসে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি গোফ, উস্কো খুস্কো বড় বড় চুল, খালি গা, পরনে যেমন তেমন এক টুকরো ময়লা কাপড়। নেত্যবালা থ হয়ে গেল। একটু পরে জনায়ের দুলুনি শুরু হল। নেত্যবালার স্বামী ভূতের ওঝা, সে অন্তত ভূতের ভয় পায়টায় না। মুখ টিপে হেসে বসে পড়ল নগ্ন মাটিতে। জনায়ের বুঝি ভর উঠেছে। বিড়বিড় করে কি বলছে ও? কান পেতে শোনার চেষ্টা করল প্রথমে নেত্যবালা। কিছু বুঝতে পারল না। কিছুক্ষণ পরে জনায়ের কথা স্পষ্ট হয়ে উঠল। সে বলল, আমি কালীপাটের সাধু বাবা। নেত্যবালা চমকে উঠল। তার ভয় করতে লাগল। সে এদিক ওদিক তাকিয়ে দেখল কোথাও কেউ নেই। সে ঢিপ করে প্রণাম করে ফেলল মাটিতে মাথা লুটিয়ে। জনায়ের মুখ দিয়ে সাধু বাবার আত্মা বলল, তুই কে রে এখানে? সাধু বাবা, আমি দুঃখিনী নেত্যবালা। তুই এখানে কি করছিস? পেটের জ্বালায় কাঠকুটো কুড়োতে এসেছি বাবা। জনাই জোরে মাথা দোলাতে দোলাতে কথা বলছে। চোখের তারা সাদা হয়ে ঠিকরে বেরোচ্ছে। সে গোঁ গোঁ করে বলল, ঈশান কোনায় বাজ পড়া অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছিস? নেত্যবালা অবাক হয়ে গেল। সে খানিকটা দূরে পেছনে শীর্ণ অশ্বত্থ গাছটা দেখে নিয়ে বলল, হ্যাঁ বাবা, পাচ্ছি তো, ওই তো। অশ্বত্থতলায় মাটি খুঁড়ে দেখ গে যা। নেত্যবালা অবাক হয়ে বলল, কেন বাবা, মাটি খুঁড়তে বলছেন কেন গো? জনাইরূপী সাধু বাবা মাথা দোলাতে দোলাতে তাকে এবার অশ্লীল গাল দিতে শুরু করল। নেত্যবালা ভয় পেয়ে আস্তে আস্তে কেটে পড়ল। তার শরীর ভয়ে উত্তেজনায় থরথর করে কাঁপছিল। বাড়ি ফিরে সে হাঁপাতে হাঁপাতে বলল, ওগো, ওদিকে এক কাণ্ড দেখো গে। গ্যাদা বাউড়ি দুপুরবেলা তাড়ি গিরে দাওয়ায় চিত হয়ে শুয়েছিল। নেশার ঘরে বলল, যা যা, ইঁদারা ডিঙিয়ে চলে যা। নেশার ঘরে কোনো মেয়ের ভূতকে হুকুম করছে। নেত্যবালার খামচানিতে শেষে লাল চোখ খুলে বলল, কে ফাটছিস কেনে? হলো কি তোর? শ্যালে ধরেছিল? নেত্যবালা কিল তুলে বলল, আবারই খারাপ কথা, হুঁশ করে শোনো, এদিকে এক কাণ্ড। সে চাপা গলায় ঘটনাটা বর্ণনা করল। শুনতে শুনতে নেশা কেটে গেল গাঁদার।
সে উঠে বসল। ফিসফিস করে বলল, যেদিন পেত্তম ভর উঠেছিল আমাকে ডেকে নিয়ে গেল, বুঝলি? সেদিন ওই কথা বলেছিল, নালদিঘির ইসেন কোনায় অশ্বত্থতলায় পেমান আছে। কিছু বুঝতে পারিনি। নেত্রবালা বলল, বুঝতে তো আমও পারলাম না। কি আছে বলো দেখিনি মাটির তলায়? নিশ্চয়ই আছে কিছু, গ্যাদা হাই তুলল। তবে কথাটা চেপে যা, এ বড় গুজ্জ কথা মনে হচ্ছে। সেদিন সন্ধ্যার পর ওরা দুজনে কোদাল নিয়ে বেরিয়ে পড়ল। নালদিঘির ঈশান কোণে যেই এসেছে, অমনি অশ্বত্থ গাছটার কাছ থেকে কেউ গর্জন করে বলল, কে রে? কড়মড় করে মুন্ড চিবিয়ে খাবো, পালা শিগগির। ভড়কে গিয়ে গেঁদা আর তার বউ পড়ি কি মরি করে পালিয়ে এলো। জনাই কালীপাটে সাধু বাবার ভাঙা ডেরায় কদিন থেকে কাটাচ্ছে। বুড়োবাবু খবরটা পাওয়ার পর ভাবনায় পড়েছিলেন। শেষে হুকুম দিলেন, ঠিক আছে, চাল তুলে ছাউনি করে দাও, থাক ওখানে। জিজ্ঞাসা করো, যদি খেতে চায় তারও ব্যবস্থা হবে। যা যা বলবে সব মেনে নিও। ভর যখন ওঠে না তখন জনাই অন্য মানুষ। বাড়ির পুরাতন ভৃত্য ছিল, সেই ভাবটা কাটাতে পারে না। পালকি চেপে বুড়োবাবু একদিন কালীপাটে এলে জনাই তাকে খাতির করে বসালো। এখন তার পুরোপুরি সাধুর চেহারা। বুড়োবাবু চারদিকে দেখতে দেখতে বললেন, কোনো অসুবিধা হচ্ছে না তো জনাই? আগে না, খুব ভালো আছি। তোর জন্যে কমণ্ডলও আনতে বলেছি প্রমথকে কলকাতা থেকে। কি দরকার? হাসলেন বুড়ো কর্তা। আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। ও জনাই, গেরুয়া বস্ত্র পরে থাকিস, পাঠিয়ে দেব। জনাই বিনীতভাবে বলল, একখানা রুদ্রাক্ষমালার বড় ইচ্ছে বুড়োবাবু। আনিয়ে দেব ক্ষণ। বুড়ো কর্তা ফের একটু হাসলেন। সপাক খাচ্ছিস দেখছি। আজ্ঞে। খামোকা ঝামেলা করিস কেন? আগের সাধু বাবাকে নরু ঠাকুর রান্না করা খাবার দিয়ে যেত, খেতেন। জনাই ঘাড় গোঁজ করে বলল, কি দরকার? হ্যাঁ রে, সাধু যে হলি, শাস্ত্র কথা বলতে পারবি তো? জানিস কিছু? কিছু কিছু জানি বই কি। বলিস কি? কোথায় শিখলি? সাধু বাবার কাছে ওঠা বসা করতাম না বুড়োবাবু? হ্যাঁ, করতিস বটে। একটু চুপ করে থাকার পর ফের বললেন, রাতে তোর ভয় করে না জনাই? শ্মশান জায়গা। জনাই হাসল। না, ভয় কিসের? কিছু দেখতে দেখতে পাস? পাই বই কি। চমকে উঠে বুড়ো কর্তা বললেন, কি দেখতে পাস? অশ্বত্থতলায় রোজ রাতে কেউ না কেউ আসে, তাড়া করি পালিয়ে যায়। কারা আসে? চিনতে পারি না। কেন আসে বল দেখি? অশ্বত্থতলার মাটি খুঁড়তেই হয়তো আসে। কেন? জনাই গুম হয়ে গেল কিছুক্ষণের জন্য। বুড়োবাবু আবার বললেন, কি বল কথাটা? জনাই আস্তে আস্তে বলল, সেই সোনার পিদিমটা খুঁজতে আসে। বুড়োবাবু চমক গোপন করে নিষ্পলক চোখে তার দিকে তাকিয়ে বললেন, তুই কেমন করে জানলি পিদিমের কথা? কে বলল তোকে? সাধু বাবা? জনাই মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, আবার কে বলবে? শ্বাস প্রশ্বাসের সঙ্গে হাঁসফাঁস করে মন্মথনাথ বললেন, একদিন বলিসনি তো? তুই কি কি নেমখারাম জনাই! বাড়ির পুরনো লোক তুই, তোকে আপন ছাড়া পর ভাবিনি। জনাই মুখ নামিয়ে রইল। বুড়ো কর্তা গলার ভেতরে বললেন, অশ্বত্থতলায় কোথাও পিদিম ছিল না। সাধু বাবা মরার পর তন্ন তন্ন খুঁড়ে দেখা হয়েছিল। সাধু বাবা খামোকা মিথ্যে বলে হয়রান করেছিল জনাই। জনাই একটু হাসল। না বুড়োবাবু, তিনি মিথ্যে বলার লোক ছিলেন না, আপনিও সেটা ভালো করে জানেন। মায়ের মন্দিরের ভেতর প্রতিমার তলায় পিদিমটা ছিল। তা আগে পেকাণ্ড পিদিম, 30 ভরির কম নয় কো। কে বলল? সাধু বাবা? আবার কে? পিতিমাকে চান করাবার ইচ্ছে হয়েছিল ওনার। তুলতে গিয়ে দেখেন তলায় ফোকর, আর তার মধ্যিখানে পিদিম লুকোনো আছে। তুই দেখেছিস সে পিদিম?
হ্যাঁ। দেখেছিস? জনাই আবার বলল, হ্যাঁ। তাহলে কোথায় গেল সে পিদিম? জনাই হাসল, তা বলবো না আজ্ঞে। জনাই, তুই আমাদের বাড়ির লোক, নেমো খারামি করছিস কিন্তু। সাধু বাবা তো আপনাকে বলেছিল অশ্বত্থতলায় লুকোনো আছে। জনাই উদ্ভ্রান্ত ভঙ্গিতে হাসতে লাগল। আপনি রাতের বেলা সমুবাবুকে নিয়ে নিজেই খুঁড়তে এসেছিলেন। সাধু বাবা টের পেয়ে খাঁড়া নিয়ে তাড়া করল আপনাকে। বুড়োবাবু চাপা গলায় গর্জন করে বললেন, তখন তুই কোথায় ছিলি? কাছাকাছি লুকিয়ে মজা দেখছিলাম। আমাকে তো বিশ্বাস করে বলেননি কোনো কথা। বুঝতে পারছি, তুই সাধু বাবার কানে তুলে দিতে গিয়েছিলি। তুই এমন গোয়েন্দা তা জানতাম না জনাই। বুড়োবাবু, সাধু বাবার কাছে দীক্ষে নিয়েছিলাম, তার বিরুদ্ধে যেতে পারি বলুন? বোঝা যাচ্ছে পিদিম কোথায় আছে তা তুই নিশ্চয়ই জানিস। জানি। কোথায় আছে? আছে একখানে। দেবতার পিদিম। কেন লোভ করছেন বুড়োবাবু? আপনার তো অভাব নেই সংসারে, বয়সও হয়েছে। বুড়োবাবু শেষ চেষ্টা করে বললেন, পিদিম দেবতার তা কি জানি না জনাই? আমার ইচ্ছে মায়ের পিদিম মায়ের মন্দিরেই প্রতিষ্ঠা করি। সেই জন্যই তো বলছি তোকে। পিদিম কোথায় সরিয়ে রেখেছিস? জনাই গোঁ ধরে বলল, সামনে অমাবস্যার দিন আমি প্রতিষ্ঠা করব। 5 গায়ের লোক ডাকব, ধুমধাম করে পুজো হবে। আপনি দয়া করে আর ঝামেলা করবেন না বুড়োবাবু। বুড়োবাবু হাঁকলেন, কই রে পুঁচকি, কোথায় গেলি? পুঁচকি মনের আনন্দে জঙ্গলে ঘুরছিল, সাড়া দিয়ে বলল, যাচ্ছি। কাহাররা পালকি নিয়ে একটু তফাতে অপেক্ষা করছিল। সন্ধ্যায় ভর উঠে জনাই সাধুর। ওই সময় আজকাল খুব ভিড় হয়। ঢাক ঢোলও বাজে, পয়সা পড়ে, লোকে রোগ সারাতে আসে। জনাইয়ের মুখ দিয়ে সাধু বাবার আত্মা আশ্বাস দেন। লাল দিঘির পাড়ে প্রতিদিন সকাল সন্ধ্যায় ভিড়। রাত হয়ে যায় ভিড় ভাঙতে। এদিন সন্ধ্যায় ভরের সময় জনাইরূপী সাধু বাবা এক আশ্চর্য কথা জানালেন। মায়ের পুজোর এক পিদিম ছিল, সোনার পিদিম। সেই পিদিম এখনো মাটির তলায় লুকোনো আছে। আগামী অমাবস্যার দিন তার উদ্ধার হবে। পাশের গ্রামের চৌধুরী বাবুদের এক আত্মীয় রোগ সারাতে এসেছিলেন। তিনি খবর দিতে ছুটলেন। বোঝা গেল মায়ের প্রতিমা আবার তাহলে এখানে ফিরিয়ে আনা হবে। সোনার পিদিমে মায়ের আরতি হবে। কালীপাটে আবার আগের দিনগুলি ফিরে আসবে। অনেক রাতে জনাই তার চালাঘরে শুয়ে আছে। শ্মশানের দিকে শেয়াল আজকাল আর ডাকে না, কিন্তু প্যাঁচার ডাক শোনা যায়। জনাই হঠাৎ চমকে উঠল। তার বুকের উপর কেউ চেপে বসে তার গলা টিপে ধরল। জনাই গোঁ গোঁ করতে থাকল। আততায়ী হিস হিস করে বলল, পিদিম কোথায় আছে? জনাইয়ের দম আটকে যাচ্ছিল, কোনো জবাব দিল না। আততায়ী আবার গর্জে বলল, বল, নইলে মরবি। সাধু বাবার খাবারে বিষ দেয়া হয়েছিল। সাধু বাবা মারা যায়। মানুষ কি? খানিকটা শোনার জন্যে মানুষ এমন হতে পারে? জনাই সেই গভীর দুঃখ বুকে চেপে ঘুরেছে কমাস ধরে। এখন গলা টিপে মারা হচ্ছে তাকে। জনাই গোঁ গোঁ করে বলল, বলছি বলছি। আততায়ী হাত আলগা করে বলল, বল। জনাই চিনতে পারল, সমুবাবু নাকি? চুপ শালা, বল। পিদিম আমার পিঠের তলায় পোঁতা আছে। জনাই টের পেল আবার সুমথনাথের হিংস্র মুঠি তার গলায় আঁটো হচ্ছে। সে বিস্ময় প্রকাশের চেষ্টা করল, কিন্তু পারল না। বুড়োকর্তা জেগেই ছিলেন। সিঁড়িতে পায়ের শব্দ শুনে বললেন, কে? আমি সুমথ। কি হলো? শালা মিথ্যুক, জিনিসটা পাওয়া গেল না। বুড়োকর্তা ভাঙা গলায় বললেন, জনাই? সামলে দিয়েছি। বুড়োকর্তা ফুঁপিয়ে কেঁদে উঠলেন।
বাড়ির পুরনো লোক ছিল জনাই। আমার বুক ভেঙে যাচ্ছে রে সুমু। সুমথা ধমক দিল, থামুন, রাত দুপুরে আদিক্ষেতা করবেন না তো। বুড়োবাবুর কান্না থামল না। সাধু বাবারা বরাবর এক জায়গায় থাকেন না, কাজেই জনাই সাধুও চলে গেছে রাতারাতি। হয়তো হিমালয়ের গুহায় তপস্যা করতেই গেছে। সামনের অমাবস্যায় ফিরে এসে মায়ের সোনার পিদিম উদ্ধার করে প্রতিষ্ঠা করবে। তবে সাধুদের ব্যাপার তো, ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। কালীপাটের চালাঘর খালি পড়ে থাকবে, তারপর গরিব গুরব মেয়েরা আবার এক টুকরো করে চাল চপ্পর ছাড়িয়ে নিয়ে গিয়ে শাক সেদ্ধ করে খাবে। সোনার পিদিম লাল দিঘির জলের তলায় পাঁকের ভেতর অপেক্ষা করবে। কতকাল পরে তাকে কেউ উদ্ধার করতেও পারে। গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা সোনার পিদিম। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।